রাজনীতির মাঠে হঠাৎ আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। এর মধ্যে বুধবার পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর শুনানি মুলতবি করেছেন সর্বোচ্চ আদালত। এদিকে আজ সেনাপ্রধান বিশাল একটি ঘটনা ঘটায়। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে ডক্টর ইউনূসের বিদায় চূড়ান্ত ঘোষণা করে। এই নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে ঝাঁপিয়ে পড়ে। টানটান একটা উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই মুহূর্তে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি তুলছে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হবেন না। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতে রিট চলছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, যদি সংবিধান মানতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক আসলে তো ইউনূসের থাকার কোনো সুযোগই নাই। যদি আমরা ধরে নিতে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট, তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনূস নোবডি। বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার চাইলো যে 13 দিনের নির্বাচন, নাকি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে আবির্ভূত হইতে হবে? এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখানে আরো একটা বিষয় আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগ মতাদর্শের যে সকল রাজনৈতিক দল আছে, জোট দল আছে, তারা চাচ্ছেন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন না হোক, তারা চাচ্ছেন একটা সম্পূর্ণ নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। সেই সরকার হবে নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক। অনেকেই সন্দেহ করছেন ডক্টর ইউনূসকে নিয়ে, অনেকে সন্দেহ করছেন ডক্টর ইউনূসের যে সকল উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে। অনেকেই মনে করছেন তারা একটা বিশেষ মতাদর্শের ব্যক্তি, তারা আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আওয়ামী লীগের যে মহাজোট ছিল তাদেরকে তারা সহ করতে পারে না, এখানে একটা পক্ষপাতিত্বের বিষয় থেকে যেতে পারে। তাই আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল দাবি তুলছে আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হবেন না, সেখানে নতুন একজন সরকার প্রধান বানানো হবে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রিট চলছে। আজকে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন, তত্ত্বাবধায়ক সরকার যদি পূর্ণ বহাল করা হয় তাহলে সংসদের ক্ষমতা খর্ব করা হবে কিনা এই প্রশ্নটা তুলেছেন। এই নিয়ে আদালতে অনেকে দৌড়াদৌড়ি করছেন, অনেকেই ভাবছেন আদালত থেকে হয়তো অন্তর্বর্তী সরকার নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একটা রায় আসতে পারে। এই জন্য এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে হয়তো ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অন্যদিকে বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন। সংবিধান কি বলছে? সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা রহিত হলো সেটা কখন হয়েছিল আগে একটু জেনে নিই। সেটা তথ্য বলছে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। 2011 সালের 30 জুন এই সংশোধনীটি পাশ হয় জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের আমলে। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা বাতিল করা হয় বটে, কিন্তু তার আগে 2010 সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। তারপরে থেকেই মানে আওয়ামী লীগ আমলে 2011-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। 2014-তে আওয়ামী লীগ সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ার ঘটনা আমরা দেখলাম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। সেই ক্ষেত্রে যদি সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসে তাহলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা সর্বশেষ অবসরপ্রাপ্ত 2024 সালের গত বছরের আগস্টে যিনি পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান, তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা, যার স্বাক্ষরে 106 অনুচ্ছেদের রেফারেন্স অনুযায়ী বর্তমান সরকার গঠিত বলে সরকারকে বলতে শুনেছি যে 106 অনুচ্ছেদের রেফারেন্স চেয়েছিলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে, যখন কিনা ওবায়দুল হাসান প্রধান বিচারপতি ছিলেন, তার স্বাক্ষরেই বর্তমান সরকার তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূস শপথ নিয়েছেন। যদিও যখন সেনাবাহিনী তাদের সেনানিবাসে, সেনা সদরে আশ্রয় 600 জনের বেশি যাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় দেয়াদের তালিকা প্রকাশ করে, তখন দেখা যায় যে সেখানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নামও ছিল, অর্থাৎ তিনি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। যদি সেনানিবাসে আশ্রয় নিয়ে থাকেন তাহলে তিনি কোর্টে ছিলেন না, কোর্টে দায়িত্ব পালন করেননি, তাহলে রেফারেন্সে সই করলো কে? এই বিতর্ক অনেককে তুলতে দেখেছি। যাই হোক, সেটা ভিন্ন বিতর্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে ওবায়দুল হাসানেরই সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা হওয়ার কথা, সেখানে প্রফেসর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার কোনো স্কোপ নেই। কোনো স্কোপ যখন প্রধান উপদেষ্টার হওয়ার স্কোপ নেই, তখন সংবিধান অনুযায়ী চলতে গেলে ওবায়দুল হাসানকেই প্রধান উপদেষ্টা করতে হবে। যদি ওবায়দুল হাসানকে প্রধান উপদেষ্টা করতে না চাই কেউ, বর্তমান রাজনৈতিক দলগুলো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন যিনি প্রধান বিচারপতি রেফাত আহমেদ, তাকে অবসর নিতে হবে।
এই ব্যবস্থা পাশের আগে তাকে অবসর নিতে হবে, অবসর নিয়ে তাকে সর্বশেষ বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে হয়ে যেতে হবে। তো তিনি তখন প্রধান উপদেষ্টা হতে পারবেন। এই নিয়মে তিনি যদি তিনি সবার পছন্দের হন তাহলে তিনি হতে পারবেন। অর্থাৎ সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার অপশন প্রফেসর ইউনূসের নেই। সংবিধান অনুযায়ী যদি সেটা না থাকে তাহলে বিএনপি কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে গতকালকের বৈঠকে সরকারকে জানিয়ে আসলো যে এই সরকারকেই, অন্তর্বর্তীকালীন এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে রূপান্তরিত হতে হবে এবং রূপান্তরিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো করেই কাজ করতে হবে। সেটা কোন আইনের ভিত্তিতে তারা বলল, সেটা একটা বড় প্রশ্ন। জামাতও কি তাই বলবে? এনসিপি কিও তাই বলবে? অবশ্য তাই বলারই কথা, কারণ বাস্তবতা হচ্ছে ওবায়দুল হাসানকে তো আর প্রধান বিচারপতি করার অপশন নেই। যেহেতু তিনি শেখ হাসিনা আমলের প্রধান বিচারপতি, তাকে প্রধান উপদেষ্টা করার অপশন নেই, কেউই মানবে না। তো তাকে না মানলে প্রফেসর ইউনূসকে না মানার প্রেক্ষাপটও তৈরি হয়নি। প্রফেসর ইউনূস এখন পর্যন্ত সবার কাছে গ্রহণযোগ্য। তো তাকে যদি রাখতে হয় তাহলে সংবিধানের ব্যত্যয় ঘটাতে হবে, নাকি সর্বশেষ যে রায়টা আসতে চলেছে সেখানে আমরা দেখতে পাব রায়ে বিশেষভাবে কোনো সেগমেন্ট উল্লেখ করার ঘটনা, যেখানে বলা থাকতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত, তিনি তাকে যদি না করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে আর কাকে কাকে করা যেতে পারে প্রধান উপদেষ্টা। সেরকম একটা সংযোজন মানে আমরা রায় থেকে পাবো কিনা সেটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেরকম একটা অপশন থাকে তাহলে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার জায়গায় প্রফেসর ইউনূসের বসার ক্ষেত্রে আর কোনো বিতর্ক তৈরি হবে না। কিন্তু সেটা যদি না হয়, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা মানে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত, তাকে না করে প্রধান উপদেষ্টা যদি প্রফেসর ইউনূসকে করা হয় তাহলে ভবিষ্যতে কোনো না কোনো সময়ে এই ব্যাপারটা নিয়ে বিতর্ক তৈরি হবে এবং সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে। বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার চাইলো যে তার অধীনে নির্বাচন, নাকি এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে আবির্ভূত হইতে হইল? এটা নিয়ে একটা কনফিউশন আজকে দূর করেছেন ডক্টর আসিফ নজরুল, সরকারের আইন উপদেষ্টা। তিনি বলছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। অর্থাৎ নিরপেক্ষটা কেমন হবে? তত্ত্বাবধায়ক সরকারের মতো, যে সেই সরকার কোনো দলের হবে না, সেই সরকারের ভেতরে কোনো মানে দলীয় মানে লোক থাকবে না। এটা হলো মূল কথা। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে আসিফ নজরুল বলছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকালকে সাক্ষাৎকারের বিষয়ে বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিছে। তারা কোনো দাবি করেনি। যেই দাবি করছে সেটা বলছে যে সরকারের ভিতরে যদি কোনো দলীয় লোক থাকে তাহলে তাদেরকে অপসারণ করতে হবে এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ সহ বিভিন্ন পর্যায়ে যেই নিরপেক্ষ নয় এমন লোকজন আছে, অন্য দলের সমর্থক লোকজন আছে, সেইগুলো তারা অপসারণ চেয়েছে। দল ঘনিষ্ঠদের বিষয়ে বলছেন যে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলছেন ওনারা অর্থাৎ বিএনপি চেয়েছে ইন্টারিম সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ইন্টারিম গভর্নমেন্ট, অর্থাৎ এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমন কি এই অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় এটা বলেননি, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল নিতে হবে, রোল পালন করতে হবে। নির্বাচনকালীন সরকার পরিবর্তন হবে কিনা তিনি বলছেন না, এই ধরনের কোনো আলোচনা হয়নি, এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। নির্বাচনকালীন সরকার ছোট হবে না কেমন হবে এই ধরনের কোনো দাবিও উত্থাপিত হয়নি। উপদেষ্টাদের মধ্যে দলীয় কেউ থাকলে তাদের উপদেষ্টা পরিষদে না রাখার বিষয় বলেছে বিএনপি। এই বিষয়ে প্রশ্ন করা হলে আইন উপদেষ্টা বলছেন এটা তারা এর আগেও বলেছে, এই নিয়ে কোনো মন্তব্য নেই, প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আসলে দুইটা জিনিস, একটা হলো এটা বিব্রতকর এই প্রশ্নের উত্তর দেওয়া যে সরকারের ভেতরে কোনো ইয়ে আছে কিনা, দলীয় লোক আছে কিনা, মানে সেই দলীয় লোকদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে, নেবে কিনা। এটা আসলে তো তিনি নিজেও উপদেষ্টা, এমনও তো হইতে পারে যে তাকেও মানে কেউ বলতে পারে যে সে দলীয় লোক। তো সুতরাং এটা বলছেন যে এটা ব্যাপারে কোনো মন্তব্য নেই, এটা প্রধান উপদেষ্টা দেখবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে সাইজটা ছোট করা, এটা আমিও বলি এই হাউস সাইজ নিয়ে সম্ভব না। যদিও এখন প্রশাসন দুর্বল, ফলে অন্য অবস্থার তুলনায় এখনকার অবস্থাটা ভিন্ন, ফলে এখন হয়তো সাইজ ছোট করলে আবার বিপদও করতে পারে। তারপরেও সরকারের কার্যক্রমটা যাতে নীতি নির্ধারণীমূলক না হয়ে সবকিছু নির্বাচন কেন্দ্রিক যাতে হয় এবং সেইভাবেই একটু ঢেলে সাজানো দরকার, একটু রদবদল করা, কাউকে বাদ দেয়া, কাউকে ইনক্লুড করা, অর্থাৎ একেবারে ওই যেটা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে, সেই মুডে যাওয়াটা এখন খুব জরুরি।